এই ছেলে, এদিকে আয়। জি আপু, আমাকে বলছেন? এখানে কি তুই ছাড়া আর কেউ আছে? আমি চারপাশে দেখে বললাম, আপু আছে তো। ওই তুই আমার সাথে ফাজলামো করিস? আমি কেন আপনার সাথে ফাইজলামো করব? তাছাড়া কলেজের মাঠে তো অনেক ছেলে মেয়েকে দেখা যাচ্ছে। ওই এখানে এসে দাঁড়া। তারপর আমি তার বাইকের সামনে গিয়ে দাঁড়ালাম। ওই তোকে কি আমি বাইকের সামনে দাঁড়াতে বলেছি? আপনি তো বললেন এখানে এসে দাঁড়াতে। বাইকের পেছনে এসে দাঁড়া। শালার কোন ঝামেলায় পড়লাম নিজেও জানি না। তারপরে পিছনে এসে দাঁড়ালাম। প্রায় কিছুক্ষণ পর, ওই তুই কেন বুঝিস না আমি তোকে অনেক ভালোবাসি? তাই তো তোকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে আমি সহ্য করতে পারি না। কেন বুঝিস না? তোমার মাথা কি ঠান্ডা হয়েছে? ঠান্ডা হলে আমি কিছু কথা বলতে চাই। বল। তুমি আমাকে অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলতে দেখলে তুমি সহ্য করতে পারো না, তেমনি আমিও তোমাকে এই ড্রেসে দেখে আমি তোমাকে সহ্য করতে পারি না। তোমাকে কতবার বলেছিলাম তুমি ছেলেদের পোশাক পরে আসবে না। সরি, আমার ভুল হয়ে গেছে। এই কান ধরে বলছি, আমি আর এই পোশাক পরে আসবো না। বাইক থেকে নামতে নামতে বলল, আচ্ছা ঠিক আছে, যদি কোনো দিনও এই পোশাকে তোমাকে দেখি তাহলে বুঝবে আমি কি জিনিস। সুইটি আমার গালে আলতো করে হাত দিয়ে, ওরে বাবারে, আমার বাবুটা দেখছি রাগও করতে জানে। আর এই বাইক নিয়ে কোনো দিনও কলেজে আসবে না। বাসায় তো গাড়ি আছে, এটা দিয়ে আসবে। যদি বাইক দিয়ে কোনো দিনও আসো তাহলে তোমার সাথে আর কথা বলবো না। সুইটি আমাকে জড়িয়ে ধরে বলল, আচ্ছা ঠিক আছে, আর কোনো দিনও বাইক নিয়ে আসবো না। এই কি করছো? কলেজে সবাই তো আমাদের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থাকলে কি হয়েছে? আমি আমার বরকে জড়িয়ে ধরেছি। আচ্ছা চলো, তুমি মনে হয় কাল থেকে খাবার খাও নাই। চলো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে। চলো। তারপর আমি বাইক স্টার্ট দিলাম। সুইটি এসে আমার পিছনে উঠে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। চলেন আপনাদেরকে রেস্টুরেন্টে যেতে যেতে পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম রাসেল মাহমুদ নিলয়, বাবা মায়ের বড় ছেলে। আমার একটা ভাই আছে। আর এতক্ষণ যার সাথে কথা হলো সেই রাগী টাইপের একটা মেয়ে, যেটা বলে সেটা করে, তার নাম সুইটি, বাবা মায়ের একমাত্র মেয়ে। দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, ডানাকাটা পরীর মতো। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। বাবার ট্রান্সফার হয়ে এইখানে আসতে হয়। বাসায় ঠিক করে একদিন বিকালে আমি একা একা ঘুরতে বের হই। রাস্তা দিয়ে একা একা হাঁটতেছি, হালকা বাতাস বইতেছে। হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে চলে আসলাম। দোকানটা পার হতেই দেখতে পেলাম 4-5 জন মেয়ে গোল করে কথা বলতেছে। সবার গায়ে পুরুষের পোশাক। হঠাৎ তাদের গায়ের ফাঁক দিয়ে একটা মেয়েকে দেখে আমার চোখ আটকে যায়। মেয়েটা বেশ সুন্দর করে কথা বলতেছে। তার ভেজা ভেজা ঠোঁটগুলো একে অপরের সাথে ছোঁয়া লাগতেছে, তার খোলা চুলগুলো উঠতেছে। আমি তার দিকে এক নজরে তাকিয়ে আছি। হঠাৎ মেয়েটা আমার দিকে তাকিয়ে দেখলো আমি তার দিকে তাকিয়ে আছি। তখন মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ লক্ষ্য করলাম আমার দিকে তার বান্ধবীরা আসতেছে। আমি ভয় পেয়ে গেলাম, কিন্তু ওই মেয়েটা তার জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ে নাই। আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তার বান্ধবীরা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে বলল, ওই ছেলে, আমাদের দেখে এমন করে তাকিয়ে আছিস কেন? আরে আপু কি করছেন? এইভাবে শার্টের কলার ধরে কেউ কথা বলে? কেউ বলে বা না বলে আমার ওটা দেখার বিষয় না। এইভাবে আমাদের দিকে তাকিয়ে আছিস কেন? আমি কখন আপনাদের দিকে তাকিয়ে থাকলাম? ওই একদম মিথ্যা কথা বলবি না। তাছাড়া তোকে তো কোনোদিনও এখানে দেখিনি। তুই কি আমাদের এলাকায় নতুন আসলি নাকি? জি আপু, আমি আজকে আসলাম। আচ্ছা ঠিক আছে, এদিকে কেন আসলি? না মানে বাসাটা নতুন আর এলাকাটাও নতুন, তাই ঘুরতে বের হয়েছি। আর সামনে একটা খুব সুন্দর সাদা বক দেখে আমার চোখ আটকে যায়। আর আপনারা মনে করছেন আমি আপনাদের দিকে তাকিয়ে আছি? আচ্ছা ঠিক আছে, আমরা হলাম এই এলাকার বড় বোন। আমাদের দেখলে সালাম দিবি। জি। হঠাৎ ওই মেয়েটা এসে বলল, ওই তোকে কেন সালাম দিবে? তোরা বাইকটা নিয়ে চলে যা, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে সুইটি, কিন্তু তুই এখানে একা একা কি করবি? বৃষ্টি, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই এখন যা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি তুই কেন এখানে থাকতে চাস। একটা দিমো, এখন চলে যা। তারপরে সুইটি দল চলে গেছে। চলেন, তোমার সাথে হাঁটতে হাঁটতে পরিচিত হই। আচ্ছা চলেন। আমার নাম সুইটি, তোমার নাম কি? আমার নাম রাসেল। তো এখানে নতুন নাকি? তোমাকে তো আগে কখনো দেখি নাই। জি আপু, আজকে বাবা ট্রান্সফার হয়ে এলাকায় বদলি হয়েছি। এই, আমি তোমার কোন কালার আপু? আসলে বৃষ্টি আপু তো আপনাদের আপু এবং সালাম দিতে বলেছে। এখন থেকে আমাকে আপু বলবে না, আমাকে নাম ধরে ডাকবে।
কিন্তু আপনি তো আমার বড়। তাতে কি হয়েছে? আমাকে তুমি করে ডাকবে। আমরা হাঁটতে হাঁটতে একটা নদীর কাছে চলে আসলাম। আমরা এখন কোথায়, আর এই নদীটার নাম কি? আমরা এখন মনখানি আছি, আর এই নদীটা নাম মনখানি নামেই পরিচিত। আমরা এখানে কেন আসলাম? তোমাকে কিছু কথা বলতে। আমি তোমাকে আমার প্রিয় জায়গায় নিয়ে আসলাম। আজ থেকে তুমি আমার সব কিছুর ভাগিদার হবে। মানে কি বুঝতে পারি নাই। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রাসেল। আমি তো সুইটির কথা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলাম। এই মেয়েটা কি বলে? আমি তো কিছু বুঝতে পারছি না। প্রথম দেখাতে কি কেউ কাউকে ভালোবেসে ফেলে? কি হলো, কিছু বলতেছো না কেন? আপু সরি, তোমার কথা ভুল হচ্ছে। এটা ভালোবাসা না, এটা ভালো লাগা। তুমি ভালো লাগাকে ভালোবাসা বলতেছো? না, এই প্রথম আমি তোমাকে দেখে নর্মাল ভাবে কথা বলেছি, আর তোমার চোখগুলো যেন আমার চোখের সামনে কথা বলতে চায়। আচ্ছা মানলাম আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আমারও তোমাকে প্রথম দেখাতে ভালো লেগে যায়। ভালো লাগলেও কি সবাইকে ভালোবাসা যায়? সবাইকে ভালোবাসা যায় না। তাছাড়া আমিও তোমাকে ভালোবাসতে পারবো না। কেন ভালোবাসতে পারবে না? তুমি কি 8-10টা মেয়ের মতো সাধারণ হতে পারবে? সুইটি মাথা নিচু করে ফেললো। জানি পারবে না। তারপরে আমি ওইখান থেকে চলে আসলাম। এমন করে কিছুদিন চলে গেছে। কাল থেকে কলেজে যাব। পরের দিন সকালে উঠে রেডি হয়ে কলেজে চলে আসলাম। গেট দিয়ে ঢুকতেই ঠাস ঠাস। আপনারা কি ভাবছেন থাপ্পড়গুলো আমার গালে পড়ছে? আপনারা যদি এটা ভেবে থাকেন তাহলে তাড়াতাড়ি বাস্তবে চলে আসেন। থাপ্পড়ের শব্দ শুনে সামনে তাকিয়ে দেখি সুইটি বাইকে বসে আছে, আর তার বান্ধবীর একটা ছেলেকে 3টা থাপ্পড় দিয়ে উঠবোস করাচ্ছে। আমি সামনে দিয়ে যেতেই বৃষ্টি আমাকে ডাক দিল। এ রাসেল, এদিকে আসো। আমার নাম শুনে সুইটি পিছনে তাকিয়ে দেখলো। আমাকে দেখে সেই বেশ অবাক হলো। তার চোখ দেখে বুঝতে পারলাম। তুমি এখানে? কেন আসতে পারি না? তা না, কিন্তু কোন ইয়ারে? অনার্স 2য় বর্ষে। ভালো। তা ভালো করে পড়ালেখা করবে, আর কোনো মেয়ের দিকে তাকাবে না। কালকে ব্যবহারের জন্য সরি। না ঠিক আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে, যাও। তারপরে ক্লাসে খুঁজতেছি, এমন সময় আমার কাঁধে কে যেন হাত দিল। আমি পিছনে ফিরে তো অবাক। আরে আপনি? সরি, তুমি এখানে? আমি সুইটিকে বললাম। কেন, অন্য কেউ আসার কথা ছিল নাকি? না মানে তোমাকে তো নিচে দেখছি সেই জন্য বললাম। তুই এত বৃষ্টির সাথে কি কথা বললি? তার সাথে আমি কখন কথা বললাম? সেই তো আমার সাথে কথা বলতে চলে আসে। আজ থেকে ওই মেয়ের সাথে কথা বলবি না। যদি বলি? কি বললি? তুই আমার কথা অমান্য করবি? সুইটি রেগে আমার দিকে আসতেছে। আমাকে পাইকে আর দিলাম একটা দৌড়। এক দৌড়ে ক্লাসরুমে চলে আসলাম। এখনো কিন্তু ক্লাসরুম চিনি না, দরজার সামনে দাঁড়িয়ে আছি। এমন সময় আমার সামনে একটা মেয়ে এসে বলল, হাই, আমি মিম। আপনার নামটা বলবেন প্লিজ? আল্লাহ কোন ঝামেলায় ফেলছে আমাকে। ডান দিকে গেলেও মেয়ে, বাম দিকে গেলেও মেয়ে। শালা এতগুলো মেয়ে আমার কপালে দিতে হয়। আমাকে যদি এতগুলো মেয়ে দাও তাহলে আমার মতো যারা সিঙ্গেল আছে তারা তো একটাও গার্লফ্রেন্ড পাবে না। হা হা হা। কি হলো, আপনি কি ভাবছেন? মিমের কথায় আমার ঘোর কাটলো। না কিছু না, আমার নাম রাসেল। এই দিক ওই দিকে তাকিয়ে মেয়েটার দিকে হাত বাড়িয়ে দিলাম। মেয়েটা হাত মিলিয়ে বলল, আপনি এই দিকে ওই দিকে কি দেখতেছেন? না মানে ক্লাসরুম খুঁজতেছি। তো আপনি কোন ইয়ারে পড়েন? আমি অনার্স 2য় বর্ষে পড়ি। আপনি? আমিও। চলেন ক্লাসরুমে যাই। তারপরে মিমের সাথে ক্লাসরুমে চলে আসলাম। ক্লাসরুমে এসে বেশ ভালো হলো। কিছু গুলুগুলু গালওয়ালা মেয়ে বন্ধু পেলাম, আর কিছু গোল ফ্রেমের চশমাওয়ালা ছেলে বন্ধু পেলাম। আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি, ও হ্যাঁ মনে পড়েছে, আম্মুর মুখ দেখে উঠছি। ক্লাস শেষ করে বের হলাম। যখন গেট দিয়ে বের হব তখন ঠাস ঠাস আমার গালে 2টা থাপ্পড় পড়লো। কে মেরেছে দেখার জন্য ফিরতে তো আমি অবাক। সুইটি চোখ রক্ত বর্ণ ধারণ করে দাঁড়িয়ে আছে। আমি গালে হাত দিয়ে বললাম, কেন মেরেছেন? তুই ওই মেয়ের সাথে এত কি কথা বললি? কোন মেয়ে আর কোথায় কথা বললাম? এখন ন্যাকা সাজা হচ্ছে তাই না? তুই এই মিম নামের মেয়ের সাথে কথা বলিস নাই? আরে ও তো আমার ক্লাসমেট, তাই তো তার সাথে কথা বললাম। তাছাড়া আর কিছু নেই। তুই যেন আর ওই মেয়ের দিকে না যাস। ওই তো আমার ক্লাসমেট, আর তাছাড়া আমার বান্ধবীও হয়। তার সাথে কি কথা না বলে থাকা যায় বলেন? আমি কেন তাকে এত কৈফিয়ত দিচ্ছি? আচ্ছা ঠিক আছে, তবে কম মেলামেশা করবি। কি হলো, কথা বলছিস না কেন?
আমি বাসায় চলে যাব। কথাটা বলে হাঁটা দিলাম। সুইটি আমার কাছে দৌড়ে এসে আমার হাতটা ধরে বলল, আমার উপর রাগ করছো তাই না? বিশ্বাস করো, আমি তোমার গায়ে হাত উঠাতে চাই না। আপনার কথা শেষ হয়েছে? তাহলে এখন আমি যেতে চাই, আমার বাসায় কাজ আছে। হাঁটা দিলাম। সুইটি হাঁটু গেড়ে রাস্তায় বসে পড়ল। আমার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি যতক্ষণ পর্যন্ত তার আড়াল হয়ে যাচ্ছি না ততক্ষণ পর্যন্ত সেই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি একবার পিছনে ফিরে তাকিয়ে দেখলাম সুইটি এখনো আমার দিকে তাকিয়ে আছে। আমি তারপর চলে আসলাম বাসায়। বাসায় এসে কলিং বেল চাপলাম। মা এসে দরজা খুলে দিল। কি আব্বু, কলেজে কেমন লাগলো? মা, আজকের দিনটা অনেক ভালো কাটলো, যা কখনো ভুলতে পারবো না। কেন, এমন কি পেয়েছিস কোনোদিনও ভুলতে পারবি না? মা কথার উত্তর না দিয়ে আমাকে কি দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে? আয় ভেতরে আয়। তারপরে বাসার ভিতরে এসে ফ্রেশ হতে চলে গেলাম। সুইটি এখনো রাস্তায় বসে আছে। কিছুক্ষণ পরে তার বান্ধবীরা এসে তাকে উঠিয়ে বলল, এই সুইটি, তোর কি হয়েছে? আর এইভাবে রাস্তায় বসে আছিস কেন? কিছু না, চল বাসায় যাব। তারপরে তারা বাসায় চলে আসলো। আমি ফ্রেশ হয়ে বের হলাম। আম্মু আব্বু কোথায়? অফিসে গেছে। আম্মু আব্বু কখন আসবে? কিছুক্ষণ পরে চলে আসবে আব্বু। আচ্ছা, আব্বু আসলে আমাকে ডাক দেবে, আমি রুমে আছি। আম্মুর কাছে এসে বললাম। বুঝতে পেরেছি। আমার কাছে কেন আসলি? তারপরে আম্মু আমার কপালে একটা পাপ্পি দিল। আচ্ছা আম্মু, রাব্বি কোথায়? সেই স্কুলে গেছে। আচ্ছা, তোর গালে এটা কিসের দাগ? এই রে, ধরা পড়ে গেলাম। নাকি আমার গালে কি থাপ্পড়ে দাগ আছে নাকি? আমি তো কিছু বুঝতে পারছি না। আরে মা, ওটা কিছু না, আসার সময় কিসে যেন লেগে গেছে। দেখে শুনে চলতে পারিস না? আচ্ছা আমি যাই। রুমে গেলাম। তারপরে রুমে এসে আয়না এসে দেখলাম গালে দাগ আছে কিনা। ও এই জন্য আম্মু বুঝতে পারে নাই আমার গালে একটু দাগ পড়েছে। সেই জন্য মা আমাকে সন্দেহ করেছে। কিছুক্ষণ পরে আব্বু আসলো আর রাব্বিও আসলো। রাব্বি হলো আমার ছোট ভাই। সবাই একসাথে বসে লাঞ্চ করলাম। পরের দিন কলেজে এসে তো আমি অবাক। সুইটির চোখ ফোলা ফোলা, মনে হয় সারা রাত ঘুমাই নাই। তাতেই আমার কি। তারপরে তাদের সামনে দিয়ে না ঢুকে পিছনের রাস্তা দিয়ে চলে আসলাম। ক্লাসরুমে ঢুকে দেখলাম আমার বন্ধুরা সবাই বসে আছে। আমি তাদের মাঝে এসে বসে পড়লাম। ওই, এটা কি হলো? কি হলো মানে? তুই দেখতে পেলি না কি হলো? নাকি তোর চোখ কানা? ওই, একদম ফালতু কথা বলবি না। ওরে আমার গুলুগুলু বান্ধবী রে। ওই, কি করছিস? ক্লাসে ছাত্রছাত্রী আছে, দেখতে পাস নেই? এতে লজ্জা পাওয়ার কিছু নেই। তুই আমার বান্ধবী, তাই তো তোর গালে হাত দিলাম। এতে অন্য কেউ কেন বলবে? থাক, তোকে আর বলতে হবে না। ব্যাপারটা কি বলতো? কিসের ব্যাপার? আজকে তোকে এত খুশি খুশি লাগতেছে কেন? ও এই ব্যাপার, শোন তাহলে। আজকে আমার মনটা খারাপ, তাই তোদের সাথে আজগুবি কথা বলে বা ফাইজলামো করে মনটাকে ভালো করতেছি। এটা কেমন কথা? যাই হোক, কিন্তু কেন মন খারাপ বলতো? ভাবি স্যাকা দিছে নাকি? মিম হেসে বলল, তার সাথে ছেলে বন্ধুগুলো হেসে বলল, খিক খিক করে হাসতে হবে না পেতনি। আমার কি গার্লফ্রেন্ড থাকলে এইখানে তোর সাথে কথা বলতাম? মুহূর্তের মধ্যে মিমের হাসা বন্ধ হয়ে গেল। কি? আমি পেতনি? তো এইখানে কি তোর মতো আর কোনো মেয়ের আছে নাকি যে তাকে পেতনি বলবো? ক্লাসের সবার মনোযোগ এখন আমাদের দিকে। আমি পেতনি হলে তোর 14 গোষ্ঠী পেতনি বর। ওই আমার আব্বু কি বইয়ের অভাব হয়েছে যে তোর মতো পেতনিকে বিয়ে করবে? তাছাড়া আমার আব্বু আর বিয়ে করবে না। তোর আব্বুকে কে বিয়ে করতে বলেছে? কে? আমি বলেছি? তোর মতো তোদের গোষ্ঠীর মধ্যে যারা আছে তাদের কথা বলেছি। আমার গোষ্ঠীর যেসব আমার মতো স্মার্ট পোলাপান আছে তাদের কিন্তু একটা একটা পরীর মতো রাজকুমারী আছে। তার রাজকুমারী ছেড়ে কোন দুঃখে তোর মতো পেতনিকে বিয়ে করতে যাবে? শালার শুধু আমার নাই, বোন আমার থুকু বান্ধবী আমারটা না ফাটা কপাল। তোরটা ফাটা কপাল হবে না তো কি, ওই জব্বার আলীরটা হবে, কারণ তুই শুধু আমার মতো মেয়েদের সাথে ঝগড়া করিস। ওরে আমার গুলুগুলু বান্ধবীটা দেখছি কান্না ভাবও করতে জানে। আচ্ছা ঠিক আছে, আর তোর সাথে ঝগড়া করব না। হঠাৎ কারো হাতের তালি শব্দে আমার ঘোর কাটলো। দেখতে পেলাম আমাদের ক্লাসমেট বন্ধুরা হাততালি দিচ্ছে। আমাদের কারো মনে ছিল না আমরা যে ক্লাসে আছি। ব্রো, সেই হয়েছে, অসাম, এক কথায় অসাধারণ। তোদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝেও একটা ভালো লাগা কাজ করতেছে তোদের কাণ্ড দেখে। আমার ক্লাসের ফার্স্ট বয়। আমরা ভাবতেও পারি নাই তুমি কালকে এসে আজকে মিমের সাথে এভাবে মিশতে পারবে। মিম তো লজ্জায় বেঞ্চে মুখ লুকালো।
কি মিস মিম, এত লজ্জা পেলে হবে? এইখানে আমরা সবাই ক্লাসমেট, সো এখানে সবাই বন্ধু। তারপর স্যার চলে আসলো, সবাই যার যার সিটে বসে পড়লো, আমরাও ভালোভাবে বসলাম। তারপর ক্লাস শেষ করে স্যার চলে গেল। কলেজ ছুটির পরে ক্লাস থেকে বের হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছি। হঠাৎ মিম দৌড়ে এসে আমাকে বলল, কি রে, রাগ করেছিস আমার সাথে? আমি মিমের কথা শুনে চমকে উঠলাম। তারপর তার দিকে ফিরে বললাম, কেন রাগ করব? তোর 14 গোষ্ঠী বলেছি তাই মনে হয় রাগ করেছিস। আরে না, তাহলে আমার সাথে ক্লাসে একটা কথাও বলিস নাই কেন? তুই তো লজ্জা পেয়ে চুপ হয়ে গেলি, তাই তো তোর সাথে আমি কথা বলি নাই। আচ্ছা, তোর নাম্বারটা দে তো। কেন, নাম্বার নিয়ে কি করবি? যদি কোনো কিছু ভুলে যাই তাই তোর কাছ থেকে জিজ্ঞেস করব। আচ্ছা, নেই। আচ্ছা বাই, ভালো থাকিস, গাড়ি চলে আসছে। তারপর মিম চলে গেছে। আমি নিচে এসে বাসার দিকে রওনা দিলাম। পিছন থেকে হঠাৎ কেউ একজন আমার হাত ধরলো। আমি পিছনে ফিরতেই সে আমার বুকে এসে ঘাপটি মেরে জড়িয়ে ধরলো। আমি তো অবাক। আপনি কে, আর আমাকে জড়িয়ে ধরেছেন কেন? ছাড়াতে ছাড়াতে বললাম, কিন্তু আমি ব্যর্থ। আমি তাকে ছাড়াতে পারলাম না, কারণ সেই আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরলো। আমি তার মুখটা আমার বুক থেকে উঠিয়ে দেখে তো আমি অবাক। আরে এটা তো নীলিমা আপু। আরে নীলিমা আপু, কি করছেন? তারপর সেই আমাকে ছেড়ে দিয়ে বলল, রাসেল, কেমন আছো? আমি ভালো আছি, আপনাদের কি খবর? ভালো আছি। তুমি এইখানে কেন? আমি কলেজে অ্যাডমিশন হয়েছে তো। ভাইয়া কেমন আছে? ভালো আছে। আন্টি আঙ্কেল কেমন আছে? ভালো আছে। আর আপনি এখানে কেন? চলো ওইখানে বসে বলি। নীলিমা আমার হাত ধরলো। হঠাৎ বাম সাইডে চোখ পড়লো। হায় হায়, আল্লাহ জানে না সুইটি আসতেছে এইদিকে। নীলিমাকেও জানি থাপ্পড় মারে। সুইটির কাছে এসে যা বলল আমি তা শুনে অবাক। আরে নীলিমা আপু, আপনি এখানে? আর আপনি রাসেলকে চিনেন নাকি? আমি সুইটির কথা শুনে অবাক হয়ে গেছি। এই মেয়ে নীলিমা আপুকে কি করে চিনে? নীলিমা আপু অবাক হয়ে বলল, কিন্তু তুই কিভাবে রাসেলকে চিনিস? তুই 2 মিনিট এখানে দাঁড়া, ও আমরা এখন আসতেছি। বলে সুইটি আমার হাত ধরে টানতে টানতে একটা নির্জন জায়গায় নিয়ে আসলো। কি হলো, এইভাবে আমাকে ওই নিস্তব্ধ জায়গায় কেন নিয়ে আসলে? তোর সাথে রোম্যান্স করার জন্য তোকে এখানে নিয়ে আসলাম। সুইটি ঠোঁট দুইটি দিয়ে আমার ঠোঁট চুষতে লাগলো। আমি তো তার কাণ্ড দেখে অবাক। এই মেয়ের কি লজ্জা শরম বলতে কিছু নেই? আমি ছাড়ানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি ছাড়াতে পারতেছি না। আমি ব্যর্থ হয়ে গেলাম। সুইটি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ছাড়াতে না পেরে আমি তো তার কাজে রেসপন্স দিলাম। প্রায় কিছুক্ষণ পরে সেই আমাকে ছেড়ে দিল। সুইটি হাঁপাচ্ছে, হাঁটুতে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে দুষ্টুমি হাসি দিল। আমি বুঝতে পেরেছি সে কেন দুষ্টুমার্কা হাসি দিল, তাই আমি তাড়াতাড়ি হাঁটা দিলাম, কিন্তু আর হাঁটতে পারতেছি না। পিছন থেকে সুইটি আমার শার্টের কলার ধরলো। শালার এই মেয়ে আমাকে কি পেয়েছে? আমাকে তার দিকে ফিরিয়ে আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। বেশ ভালো লাগতেছে, কিন্তু সেই আমার ঠোঁট চুষতে চুষতে লাল করে ফেলতেছে। হায় আল্লাহ, আমার ঠোঁট কি খেয়ে ফেলবে নাকি এই মেয়ে? বেশ কিছুক্ষণ পরে ছেড়ে দিল। আমরা দুইজনে হাঁপাচ্ছি। হঠাৎ নীলিমা আপুকে এই দিকে আসতেছে দেখলাম। আমি তাড়াতাড়ি আমার ঠোঁট মুছে ফেললাম। যদি আমার ঠোঁটে সুইটির লিপস্টিক লেগে যায় তাহলে আমার মান সম্মানের 12টা বেজে যাবে। আমি সুইটির কাছ থেকে একটু দূরে চলে আসলাম। নীলিমা আপু আমাদের কাছে এসে, ওই রাসেল, তোর ঠোঁট ফোলা কেন? আপুর কথা শুনে আমার বুকে ধুক ধুক করতেছে। হায় আল্লাহ, ধরা পড়ে গেলাম নাকি? আমি সুইটির দিকে তাকিয়ে দেখলাম সে হাসতেছে। আমার তার হাসি দেখে রাগ উঠলো। আরে আপু, ঠোঁট কেন ফোলা হয় তা আপনি জানেন না? আমি তো সুইটির কথা শুনে অবাক হয়ে গেলাম। এই মেয়ে লজ্জা শরম নাই বলতে হবে। নীলিমা আপু সুইটির কথা শুনে আমার দিকে তাকিয়ে হাসতেছে। ওইসব কবে থেকে চলতেছে? ওই আপু, তুমি যা ভাবছো ওইসব কিছু আমাদের মাঝে নেই। জানি চান্দু, ধরা পড়লে সবাই এই কথা বলে। দেখ আপু, তুমিও বিশ্বাস করলে না আমাকে। কথাটা বলে চলে আসলাম। এই রাসেল, কোথায় যাচ্ছিস? আমার সাথে তো কথা বলে যা। পিছন থেকে নীলিমা আপু ডাক দিয়ে বলল। আমি তাদের কথার কোনো রেসপন্স না দিয়ে হেঁটে চলে আসলাম। চলো আপু, ওই বেঞ্চে বসি। তারপরে তারা বেঞ্চে এসে বসলো। তো আপু, রাসেলকে কিভাবে চিনো? রাসেলের বাসা আর আমার বাসা একই গ্রামে। আমরা দুইজনে ভাই বোনের মতো থাকতাম। একদিন আমি একজনের প্রেমে পড়ে যাই। তারপরে আমাদের রিলেশনশিপ চলতে থাকে। আমাদের রিলেশনের কথা পরিবারের সবাই জেনে যায়। ফলে আমার পরিবারের কেউ রবিকে মেনে নিতে চাচ্ছে না, আর আমাকেও বাসা থেকে বের হতে দেয় না। বাসায় আমার জন্য পাত্র দেখতেছে, আর আমি তো রবির সাথে কথা বলতে পারতেছি না।
তারপরে হঠাৎ রাসেলের কথা মনে পড়লো, তাই তাকে বাসায় আসার খবর দেই। সেও এসে যায়। আমি তাকে বললাম আমাদের পালানোর ব্যবস্থা করে দিতে। সেই আমার নানা রকম সলিউশন বলতেছেন না পালানোর জন্য। তখন আমি তার কথা কোনো গুরুত্ব দেই নাই। পরে যখন সেই দেখলো আমি তার কথার কোনো গুরুত্ব দিচ্ছি না, সে আমাদের পালানোর ব্যবস্থা করে দেয়। আজ তার কথা না মানার বা একটা ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে আজ আমাকে এত কষ্ট পেতে হচ্ছে। আপু চলেন বাসায় চলে যাই। তারপরে তারা বাসায় চলে আসলো। আমি বাসায় এসে একটা ঘুম দিলাম। রাব্বির ডাকে আমার ঘুম ভাঙলো। ভাইয়া আমার চকলেট কোথায়? ড্রয়ারে রাখছি। তারপরে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আম্মুর কাছে এসে নাস্তা করলাম। রাতে চাঁদ দেখতে আমার খুব ভালো লাগে, তাই আম্মুর কাছ থেকে কফি নিয়ে ছাদে চলে আসলাম। দোলনায় এসে বসলাম। জ্যোৎস্নার আলোতে গোটা শহর আলোকৃত হয়ে গেছে। আস্তে করে কফির মগে চুমুক দিলাম। বেশ ভালো লাগতেছে। হঠাৎ দুপুরের কাহিনী মনে পড়ে গেছে। ওই মেয়ের কি কোনো লজ্জা শরম নেই? আমাকে চুমু দিয়েছে। আমার ঘোর কাটলো মোবাইলের রিংটনে। মোবাইলটা হাতে নিয়ে দেখলাম অচেনা নাম্বার। প্রথমবার রিসিভ করলাম, আবার দিল, এইবার রিসিভ করলাম। ওই তোর ফোন ধরতে এতক্ষণ লাগে? আর আপনি কে? আর আমাকে এইভাবে ধমক দিচ্ছেন কেন? আমি তোর জম, এখন তোর বাসার সামনে আয়। আমি কেন আমার বাসার সামনে যাব? আর আপনি আমাকে কিভাবে চিনলেন? তুই আসবি নাকি আমি তোর বাসায় চলে আসবো? আমি ছাদ থেকে নিচে তাকিয়ে দেখলাম বাসার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তাই আমি ছাদ থেকে নেমে তার সামনে আসতেই আমাকে টান দিয়ে চুমু খেতে লাগতেছে। আমি তো মেয়েটার কাণ্ড দেখে অবাক। তার চেয়ে বেশি অবাক হলাম সুইটি পারফিউমের গন্ধেই। তার মানে এটা সুইটি। আমি তাকে ছাড়িয়ে দূরে চলে আসলাম। ওই এটা কি হলো? আমার তো একই প্রশ্ন, আপনি এত রাতে এখানে কি করছেন? আর আমার নাম্বার কোথায় পেলেন? আমার দিকে আস্তে আস্তে বলল, ওইসব কথা পরে হবে, আমার এখন ও স্বাদ মিটে নাই, আগে আমার স্বাদটা মিটিয়ে নেই। আমার কাছে আসলে কিন্তু আমি আরে কিছু বলতে না দিয়ে ঠোঁট জোরে এক করে ফেললো। আমার খুব ভালো লাগতেছে। বাহ, মেয়েটার ঠোঁটে জাদু আছে বটে। প্রায় কিছুক্ষণ পরে ছেড়ে দিল। দুইজনে হাঁপাচ্ছি। বেশ কিছুক্ষণ দুইজনে চুপ করে দাঁড়িয়ে আছি। এই যে বাবু, কেমন লাগলো? এই এখানে বাবুকে? কেন, তুমি তো বাবু। ধ্যাত, আপনার আজাইরা কথা রাখেন। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? কি বললি? রাগিনী আমার কাছে এসে শার্টের করার ধরে বলল, আমাকে তুই আপনি ডাকতেছিস কেন? ল্যাম্পপোস্টের আলোতে তার মুখটা উজ্জ্বল দেখা যাচ্ছে, কিন্তু পরক্ষণেই আমার ওই মুগ্ধ মনটা খারাপ হয়ে গেল তার নয়ন দুইটা দেখে। তার চোখ দুইটি রক্তবর্ণ ধারণ করেছে। ল্যাম্পপোস্টের আলোতে বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি। আর তুই আমাকে আপনি বলে ডাকবি? এই না না, জীবনেও আপনি বলবো না। এই তো গুড বয়। শুন, আজ থেকে কোনো মেয়ের সাথে কথা বলবি না, আর বেশি স্মার্ট হওয়ার চেষ্টা করবি না। তোকে এইরকম আমার সাথে সারা জীবন আগলে রাখতে চাই। কে কি বললো তাতে মাথা ঘামাইবি না। সব সময় ভালো মানসিকতা নিয়ে চলাফেরা করবি। ওভার স্মার্ট রুল আমার ভালো লাগে না। সারা জীবন এরকম দেখতে চাই। যদি স্মার্ট করতে আমার মন চায় তাহলে আমি তোকে গুছিয়ে দেব সবকিছু। জি বুঝেছি, কিন্তু তুমি যে এইভাবে থাকো আমার মনে হয় না তোমাকে আমার পরিবার মেনে নিবে। সো তোমাকে বাঙালি মেয়েদের মতো 8-10টা মেয়ের মতো শাড়ি পরতে হবে। তখন না হয় আমি পরিবারকে বুঝিয়ে সুজিয়ে বলবো। ওরে আমার পিচ্চি বাবু, আমার প্রতি দেখছি তোমারও ভালোবাসা আছে। আমার গালে আলতো করে হাত দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, কাল থেকে ভালো হয়ে যাব। এখন আমাকে একটা পাপ্পি দিয়ে বাসার ভেতরে চলে যাও। এখন কোনো কিছু দেওয়া যাবে না? তাহলে আমি এখানে সারা রাত দাঁড়িয়ে থাকবো। যেই রাগী না জানি সারা রাত আবার দাঁড়িয়েও থাকতে পারে। তুমিও না একটা পাগলি। আমি শুধু তোমার পাগলি। তারপরে সুইটির কপালে একটা পাপ্পি দিলাম। হঠাৎ সেই চোখ বন্ধ করে ফেলছে। আমি তার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে বিস্ময়ভাবে তাকিয়ে আছে। হয়তোবা সেই কপালে চুমোটা খেতে চাই নাই, সেই হয়তোবা ঠোঁটে খেতে চেয়েছে, তাই এমনভাবে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? না কিছু না। আচ্ছা বাসার ভেতরে চলে যাও, আবার ঠান্ডা লাগতে পারে, আবহাওয়া ভালো লাগতেছে না। এই মেয়ের মাথা কি পাগল হয়ে গেছে নাকি? এখন চারটা কিভাবে তার চারপাশে জ্যোৎস্না আলো ছড়াচ্ছে, আর সেই বলতে আবহাওয়া নাকি ভালো না? আচ্ছা ঠিক আছে, তুমি ভালোভাবে চলে যাও। আমি পিছনে হাঁটা দিলাম। একটু দূরে এসে সুইটি ডাক দিল, রাসেল। বলো। না থাক। আচ্ছা ঠিক আছে। আমি আমার রুমে এসে বেলকনিতে এসে দেখলাম সুইটি এখনো দাঁড়িয়ে আছে। আমি ফোন করলাম, সেও রিসিভও করলো। হ্যালো। কে বলছেন? মনে হয় সুইটি নাম্বার দেখে নাই। তুমি কি আমাকে চিনতে পারছো না? তারপরে সুইটি তার মোবাইলটা নিয়ে নাম্বার দেখে তো সেই অবাক। সরি বাবু, তোমার দিকে তাকিয়ে মোবাইল রিসিভ করছি তো তাই চিনতে পারি নাই। কি তার মানে তুমি আমার কণ্ঠ বুঝতে পারো নাই? সরি তো, আর হবে না।
আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসায় চলে যাও। আর একটু থাকি না। দাঁড়াও, আমি আসতেছি। ফোনটা কেটে দিয়ে নিচে চলে আসলাম। আমি গিয়ে বাইকে বসলাম। ওঠো। তারপরে সুইটি বাইকে বসলো। আমি বাইক স্টার্ট দিয়ে চালাচ্ছি। সুইটি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। রোমান্টিক মুডে আছি, ভালো লাগতেছে। কিছুক্ষণ পরে এক বড় বিল্ডিংয়ে চলে আসলাম সুইটির কথা মতো। কি হলো, দাঁড়ালে কেন? তো কি করব? কি করবে মানে? গেট দিয়ে বাইক ঢুকিয়ে দাও। বাসাটা কার? আমার বাসা। কি তোমার বাসা? আমার। এখন তো কথা না বলে গেট দিয়ে বাইক ঢুকিয়ে দাও। সুইটি হাসতেছে, কিন্তু আমাকে বুঝতে দিচ্ছে না। ভয় ভয় বাইক গেট দিয়ে ঢুকিয়ে দিলাম, কিন্তু দারোয়ানের কাজ দেখে খারাপ লাগলো। আমি বাইক ঢুকিয়ে দেওয়ার সময় দেখলাম চাচা সালাম দিল। বুঝতে পারলাম এটা সুইটিকে দিয়েছে। বাইকটা পার্কিং করলাম। আমি গাড়ি দেখে অবাক হয়ে গেছি। এতগুলো গাড়ি যদি এক বাসায় থাকে তাহলে গাড়ি কোম্পানি বড়লোক না হয় আর কি হবে। কিন্তু তার পরিবারে শুনেছি মাত্র 3 জন আছে। তাহলে এতগুলো গাড়ি কার জন্য? আর বাসাটাও বেশ বড়। এখন আমি আসি। আসি মানে? চলো আব্বু আম্মুর সাথে তোমাকে পরিচয় করিয়ে দেই। আজকে না আমার ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাতে হবে। আমাদের সাথে আমাদের বাসায় থেকে যাও। আব্বু আম্মু সকালে আমাকে না পেলে খেয়ে ফেলবে, এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে। তারপর পিছনে ফিরে হাঁটা দিলাম। হঠাৎ সুইটি আমার হাত ধরে ফেললো। আমার পাওনাটা দিয়ে দাও। পাগলি, প্রথম দিনে এত ভালোবাসতে নেই, তাহলে নাকি ভালোবাসা পুরনো পায় নাই। না, আমার একটা পাপ্পি দাও, রাতে ঘুম ভালো হবে। তারপরে তার কপালে একটা পাপ্পি দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। কিরে মামুনি, এত রাতে কোথায় ছিলি? আমি তোমার জামাইয়ের কাছে গিয়েছিলাম। এই মামুনি, এটা কেমন ফান? সুইটি তার মাকে পিছনে থেকে গিয়ে জড়িয়ে ধরলো। মা, এটা কোনো ফান না, আমি সত্যি বলছি, আমি তোমার জামাইয়ের কাছে গিয়েছিলাম। তাহলে জামাই দেখতে কেমন? আমি নিয়ে আসবো কোনো এক সময়। আচ্ছা ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে আয়। তারপর সুইটি ফ্রেশ হতে চলে গেল। আমি ঘুমিয়ে ঘুমিয়ে ভাবতেছি কালকে সুইটিকে প্রপোজ করব। কিন্তু কিভাবে করব? আমি তো কখনো কাউকে প্রপোজ করি নাই। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে মার ডাকে ঘুম ভাঙলো। তারপরে ফ্রেশ হয়ে সবার সাথে ব্রেকফাস্ট করলাম। ব্যাগটা পিছনে নিয়ে হাঁটতে হাঁটতে একটা ফুলের দোকানে চলে আসলাম। কলি দেখে কিছু গোলাপ ফুল নিলাম। আমার কলিওয়ালা ফুল খুব ভালো লাগে। একগুচ্ছ ফুল হাতে নিয়ে হাঁটতেছি কলেজের দিকে। মনটা আজকে অনেক ভালো লাগতেছে। হয়তোবা প্রিয় মানুষকে কাছ থেকে ভালোভাবে দেখতে পারবো, সেই জন্য মনে হয় এত খুশি খুশি। কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী ছিল না। পরক্ষণেই মাটির সাথে মিশে গেল। নিজে চোখে একটা দৃশ্য দেখে সুইটি রাস্তার মধ্যে একটা ছেলে হকি স্টিক নিয়ে মারতেছে। আমি এই দৃশ্য দেখে অবাক হলাম। এই মেয়ে কালকে রাত্রে আমাকে কথা দিয়েছে আর কখনো কারোর সাথে মারামারি করবে না, কিন্তু সেই আমার কথার কোনো মূল্য দিল না। তার মানে আমি ভুল মানুষের সাথে জড়াতে চেয়েছিলাম। আমার হাত থেকে ফুলগুলো মাটিতে পড়ে গেল। ওই ছেলেটাকে বেশ মারাত্মকভাবে আঘাত করে। হঠাৎ সুইটি আমাকে দেখে অবাক হয়ে যায়। সেই ভালো করে দেখলো আমার পায়ের কাছে ফুলের গুচ্ছ পড়ে আছে। সেই আমার দেখে দৌড়ে আসতেছে। আমি একটা রিকশা নিয়ে চলে আসলাম। সুইটি পিছনে থেকে অনেকবার ডাকলো। আমি না শোনার ভান করে চলে আসলাম। বাসায় এসে মা আমাকে বলল, কি আব্বু, কলেজ থেকে চলে আসলে কেন? ভালো লাগতেছে না। তারপরে রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। মোবাইলটাও বন্ধ করে ফেলেছি। এইদিকে সুইটি বারবার ট্রাই করতেছে, কিন্তু ফোন বন্ধ বলতেছে। আমি সুইটির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। মাগরিবের পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 1 কাপ কফি নিয়ে ছাদে চলে আসলাম। রাতে ছাদে বসে বসে কফি খেতে খুব ভালো লাগে। আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, কিন্তু চাঁদের আলো থাকতে হবে, তাহলে মজাটা ভালোভাবে উপভোগ করতে পারবেন। ছাদের এক প্রান্তে গিয়ে দেখলাম একটা মেয়ে বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমি ল্যাম্পপোস্টের আলোতে বেশ বুঝতে পেরেছি এটাকে। সুইটি বাইরে দাঁড়িয়ে আছে। প্রায় 4 ঘন্টা পরে সেই তার বাসায় চলে গেছে। পরের দিন আর কলেজে যাই নাই। মাকে অজুহাত দেখিয়ে ওইদিকে সুইটি আমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। তার এই অবস্থা দেখে বৃষ্টি বলল, কিরে, এমন করে কাকে খুঁজছিস? রাসেল আসছে? জানি না তো। তাহলে খুঁজে দেখ। তারপরে তারা সবাই খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছে। এমন করে 1 সপ্তাহ কলেজে যাই নাই। প্রতিদিন রাতে সুইটি আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো। আজকে সকালে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখলাম সুইটি এখনো আসে নাই। সোজা ক্যাম্পাসে চলে আসলাম। ক্যাম্পাসে এসে দেখলাম মিম এইখানে একা একা বসে আছে। মন মরা হয়ে আমাকে দেখা মাত্র উঠে দাঁড়ালো।
কি রে, এতদিন আসিস নাই কেন তুই? খালুর বাসায় গিয়েছিলাম, তাই আসতে পারি নাই। তো তুই আমাকে ভুল নাম্বার দিলি কেন? আমি কখন তোকে আবার ভুল নাম্বার দিলাম? দেখ, কল দিলে বলে ভুল নাম্বার। মোবাইলটা আমার হাতে দিয়ে বলল, আমি নাম্বারটা দেখে বললাম, ভুল তো তুই করেছিস, 7-এর জায়গায় 6 উঠালি। তারপরে দুইজনে বসে বসে হেসে হেসে কথা বলতেছি, হঠাৎ আমাদের সামনে সুইটি এসে বলল, এখানে হচ্ছেটা কি? হচ্ছেটা কি মানে বুঝতে পারি নাই। এখানে হেসে কি করছিলে? আমি হাসবো কি হাসবো না তাতে আপনার কি? এখানে কোনো হাসাহাসি চলবে না। আমি আমার বন্ধুর সাথে হাসবো, তাতে আপনার কি? এইখানে আপনার কি সমস্যা হচ্ছে? সব সমস্যা তো আমার হচ্ছে। আপু, হয়েছেটা কি একটু খুলে বলবেন? আমার একটু রাসেলকে লাগবে, তাই আমি রাসেলকে নিয়ে যেতে চাই। আচ্ছা ঠিক আছে। তারপরে ঘটনা তো আপনারা জানেন। এখন বাস্তবে ফিরে আসি। বাইক নিয়ে আমরা দুইজন একটা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম। সুইটি এখনো আমাকে জড়িয়ে ধরে আছে। এই সুইটি, এখন বাইক থেকে নামো। আর একটু থাকি না। এটা কেমন পাগলামি? এখন বাইক থেকে নামো। তারপরে দুইজনে রেস্টুরেন্টের ভিতরে চলে আসলাম। কি খাবে? তারপর সুইটি মেনু দেখে খাবার অর্ডার দিল। আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে, তাই না? আমি চুপ করে বসে থাকলাম। মানবতার খাতিরে 1 পিস টিস্যু দিলাম। খাবার চলে আসলো। সুইটি কোনো কিছু না বলে ছোট বাচ্চার মতো চোখ ডলতে ডলতে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছে। তাকে দেখে আমার খারাপ লাগতেছে, আবার হাসিও আসতেছে। ছোট বাচ্চার মতো কান্না করতে দেখে। কি হলো, এখানে কান্না করবে নাকি চলে যাব? সুইটি তার বাম হাত দিয়ে চোখের কোণায় মেরে নিয়ে গেছে। তারপরে আমি আরেকটা টিস্যু দিলাম। দুইজনে বসে খাবার খেলাম। খাবার শেষে যখন আমি বিল দেব, তখন সুইটি দিয়ে দিল। তুমি কেন টাকা দিলে? তো আমি দেব না তো কে দিবে? কেন? আমি আছি তো। থাক, তোমার প্রচুর টাকা আছে, আর দিতে হবে না। বুঝতে পেরেছি, তোমার টাকা আছে সেই জন্য এই কথাটা বললে। সুইটি আমার সামনে এসে আলতো করে আমার মুখে হাত দিয়ে বলল, ওরে বাবারে, আমি মোটেও তোকে ইগনোর করে বলি নাই। সব বুঝি, এখন চলো। তারপরে আমরা দুইজন বাইকে উঠে পড়লাম। তো তোমাকে বাসায় দিয়ে আসি? না, একদম না। আমি আজকে তোমার সাথে সারাদিন ঘুরবো। আমি তোমাকে এই পোশাক নিয়ে ঘোরাবো? কখনো না। কেন? আমি আবার কি করেছি? আমি এই পোশাক নিয়ে তোমাকে ঘোরাতে পারবো না। একটা শর্তে ঘোরাতে পারি, যদি তুমি শর্ত অনুযায়ী কাজ করো। আমি তোমার সব শর্তে রাজি। বলো তোমার শর্ত কি? তোমাকে এখন আমি বাসায় দিয়ে আসবো। বিকালে তুমি শাড়ি পরে রেডি হয়ে থাকবে, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। এখন যেহেতু অনেক গরম, এখন ঘুরলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আমি কি হয়েছে বোঝার জন্য ফিরতে আর একটা পাপ্পি দিয়ে দিল। আমি পুরো অবাক। তুমি অনেক ভালো। তারপরে তাকে তাদের বাসায় নিয়ে আসলাম। এই নাও বাইক, আর আজ থেকে এই পোশাকে যেন তোমাকে আর না দেখি। আর মারামারি তো অনেক দূরের কথা। যদি কারো মারামারি আশেপাশে দেখি, তাহলে বুঝতে পারবে সেই দিন। আচ্ছা ঠিক আছে, আর কোনোদিনও এই পোশাক পরবো না, আর মারামারিও করবো না। এখন চলো, আমার সাথে পরিচয় করিয়ে দেই। না, আজকে না, আমাকে গোসল করতে হবে। জি না, গোসল আমার রুমে করতে পারবে। এখন চলো, এত কথা না বলে। সুইটি আমার হাত ধরে আমাকে গেট দিয়ে নিয়ে যাচ্ছে। চাচা, বাইকটা নিয়ে আসিও। সুইটি দারোয়ানকে বলেছে। বাসায় ঢুকে দেখলাম বিশাল বড় বাড়ি, অনেকগুলো কর্মকর্তা। সুইটি দূরে গিয়ে একটা বয়স্ক মহিলাকে গিয়ে জড়িয়ে ধরলো। বুঝতে পারলাম এটা সুইটির আম্মু। তারা কিসে যেন কথা বলেছে। আমি কাছে গিয়ে সালাম দিলাম। কেমন আছেন আন্টি? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি ভালো আছি আন্টি। আচ্ছা, তোমরা দুজন বসে গল্প করো, আমি আসতেছি। তারপরে আন্টি চলে গেছে। আমি সুইটিকে বললাম, এই কাপড় চেঞ্জ করে আসো। চলো আমার সাথে। সুইটি আমাকে তার রুমে নিয়ে চলে গেছে। আমি তো বাসায় ঢুকে পুরা অবাক, হা হয়ে তাকিয়ে আছি। এত সুন্দর কারো রুম হয়? তার চেয়ে গোছানো জিনিসপত্রগুলো রুমের আরো সৌন্দর্য তুলে ধরেছে। নানা রকম পুতুল। এত বড় মেয়েরও কি পুতুল লাগে? আর এরকম গুন্ডি একটা মেয়ের ঘর কিন্তু বেশ গোছানো আছে। মনে হয় মেয়েটার মন নিখুঁত। কি হলো, এমন হা করে তাকিয়েছো কেন? তোমার রুম দেখতেছিলাম। হয়েছে, রুম দেখার সময় আরো অনেক আছে। এখন গোসল করে আসো। আমি কাপড় কোথায় পাবো? তুমি বাথরুমে ঢুকে গোসল করো, আমি তোমার জন্য কাপড় নিয়ে আসবো। কি আর করার,
বাথরুমে ঢুকে গোসল করতেছি। গোসল শেষে সুইটিকে ডাক দিলাম। আমি ডাক দিয়েছি ঠিক, কিন্তু সুইটির কোনো সারা শব্দ নেই। আরও কয়েকবার ডাকলাম, কিন্তু সেই আসতেছে না। কি আর করার, ভিজা প্যান্টে আর গেঞ্জি নিয়ে বসে থাকলাম। 10 মিনিট পরে সুইটি আসলো। দরজা খুলো। আমি দরজা খুলে দিয়ে শার্ট প্যান্টগুলো নিলাম, তারপর চেঞ্জ করে বের হলাম। প্যান্টে এবং শার্ট আমার গায়ের সাথে একদম পারফেক্ট হয়েছে, কিন্তু সুইটি আমার গায়ের সাইজ কিভাবে পেলো এইগুলো পরে ভাবা যাবে। আমার ভীষণ ঘুম পেয়েছে, বাসায় গিয়ে ঘুমাতে হবে। বাথরুম থেকে বের হয়ে দেখলাম সুইটি তার বেডে বসে আছে। তো মহারাজ, এখন প্ল্যান কি? আমি তো তার কথা শুনে অবাক। প্ল্যান মানে বুঝি নাই। তুমি না একটা গাধা। এখন কি করবে? তুমি কি গোসল করছো? না, এখনো করি না। এখন গোসল করে আসো। কিন্তু তুমি তো একা হয়ে যাবে। ওটা তোমাকে চিন্তা করতে হবে না, তুমি গোসল করে আসো। সুইটি আমার হাত ধরে আমাকে টান দিয়ে বেডে ফেলে দিল। সুইটি এসে আমার উপর বসে পড়ল। এই সুইটি, কি করছো? রুমে আন্টি চলে আসবে তো। চুপ, একদম চুপ। এই রোম্যান্স টাইমে কোনো কথা নয়, শুধু রোম্যান্স চলবে। মানে কি? মানে হলো হোয়াটস নেক্সট কি হবে দেখো। সুইটি আমার মুখের দিকে একটু একটু ঝুলে পড়তেছে। একদম আমার মুখের কাছে মুখ আনলো সুইটি। আমি সুইটির নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছি। তার গোলাপি ঠোঁট জোড়া দুইটা কাঁপতেছে। আমি তো নিজেকে আর ধরে রাখতে পারতেছি না। আমার ঠোঁট দুইটি সুইটির গোলাপি ঠোঁট দুইটিকে আকর্ষণ করতেছে, তবুও নিজেকে অনেক কষ্টে আটকে রাখলাম। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? নজর পড়বে তো। আমি কোনো কথা না বলে তার কপালে একটা পাপ্পি দিয়ে তাকে আমার উপর থেকে নামিয়ে দিলাম। সেই সাথে সাথে চোখ দুইটা বন্ধ করে ফেললো। এখন ও চোখ বন্ধ করে আছে। আমি তাকে কোলে করে বাথরুমের দিকে নিয়ে যাচ্ছি। এই কি করছো? পড়ে যাবো তো। আমার উপর বিশ্বাস আছে? তোমাকে তো আমি আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আর শোনো, আমার কাপড়গুলো কে এনে দিবে? আমি আন্টিকে বলতেছি, আন্টি এনে দিবে। আমি বাথরুমে ঢুকে দিয়ে চলে আসলাম। আন্টি আপনাকে সুইটে কাপড়গুলো দেওয়ার জন্য ডাকতেছে। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তুমি বসো, আমি এসে তোমাকে নাস্তা দিচ্ছি। আন্টি চলে গেছে। আমি ড্রয়িং রুমে এসে বসে বসে টিভি দেখতেছি। কিছুক্ষণ পরে আন্টি আমাকে ডাক দিল। জি আন্টি বলুন। বসো, নাস্তা করো। না আন্টি, সুইটিও গোসল করে আসো, তারপরে সবাই একসাথে বসে নাস্তা করব। কিন্তু তুমি তো সে কখন আসলে, কিছু তো মুখে দাও নাই। না ঠিক আছে আন্টি, আমি সকালে ব্রেকফাস্ট করেছি। তারপরে আবার ড্রয়িং রুমে বসে পড়লাম। প্রায় 1 ঘন্টা পরে উপরে আমার ডাক পড়লো। আমি তো রুমে এসে অবাক। সুইটি শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখে হাত দিয়ে বললাম, কি জন্য ডেকেছিলে? আমাকে শাড়িটা পরিয়ে দাও। কি? আমি তোমাকে শাড়ি পরাতে পারবো না। তাহলে কিন্তু এরকম নিচে চলে যাব। না থাক, আমি পরিয়ে দিচ্ছি। তারপরে শাড়ির কুচি ধরে একটা একটা করে ঠিক করতেছি। তার পেটে কোনো কাপড় নেই। আমি কোনো রকম নিজেকে সামনে নিয়ে শাড়ি পরিয়ে দিচ্ছি। সুইটি চোখ বন্ধ করে আছে। পরা শেষে চোখ খুলো, আমি নিচে যাচ্ছি বলে চলে আসলাম। এসে ড্রয়িং রুমে এসে বসে পড়লাম। কিছুক্ষণ পরে সুইটি সিঁড়ি দিয়ে নামতেছে। আমি তো দেখে আবার ক্রাশ খাইছি। এই মেয়ের ভিতর কি আছে যে আমি তাকে সারা 1 মিনিটও থাকতে পারি না। পাশে তাকিয়ে দেখে আন্টি সুইটির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সিঁড়ি দিয়ে নেমে এসে আমার পাশে এসে দাঁড়িয়েছে। এটা কি আমার মেয়ে সুইটি? আন্টি আনমনা হয়ে নিজ মুখ থেকে এই শব্দটা বের হয়ে আসলো। কেন মা, বিশ্বাস হয় না? না হয় না তো, আমার মেয়ে তো কোনোদিনও শাড়ি পরে নাই। আজ এত পরিবর্তন হওয়ার কারণটা কি রে মামুনি? সুইটি আমার দিকে তাকিয়ে একটা রাজ্যজয় হাসি দিল। আমিও বুঝতে পারলাম সুইটি কেন হাসলো। সবকিছু তোমার জামাইয়ের কারণে হয়েছে। সুইটি আমার দিকে তাকিয়ে বলল, ওই মেয়ে বলে কি? আমি আবার কখন এই ঘরে জামাই হলাম? এই মেয়ের দেখছি কোনো লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। দাঁড়া, আমি তোর আব্বুকে আসতে বলি। আন্টি কথাটা বলে রুমে চলে গেছে। এই এটা কি হলো? কি কি হয়েছে? আমি তোমার জামাই কখন হলাম? হও নাই, তবে আজকে হয়ে যাবে। দরকার নাই, আমার এখন বিয়ে করার কোনো মুড নাই। কিছুক্ষণ পরে আন্টি বের হয়ে আসলো। তোর আব্বু এখন চলে আসবে, চলো সবাই বসবে, নাস্তা করে নেই। তারপরে সবাই বসে নাস্তা করলাম। কিছুক্ষণ পরে দরজা দিয়ে কেউ আসতে দেখে আমিও অবাক হয়ে গেছি। এটা আমি কি দেখতেছি? আব্বু আম্মু কেন এখানে? সাথে সুইটির আব্বু আছে। আম্মু আমার কাছে এসে বলল, আব্বু, তোর কিছু হয় নাই তো? আম্মু আমি ঠিক আছি। তো আব্বু, এইখানে কি করতেছো? এই তো সুইটির সাথে আসলাম। আম্মু তো আমার কথা শুনে অবাক হয়ে গেছে। সুইটি, রাসেলকে তোর রুমে নিয়ে যা।
তারপরে আমি আর সুইটি রুমে চলে আসলাম। এই যে আমার বাবু, আমাকে একটা কিস দাও না। জীবনেও না। কি, তুমি আমাকে কিস দিবে না? না, দিব না। হায় হায়, তুমি যদি আমাকে কিস না দাও তাহলে এখন আমি চিৎকার দিয়ে বলবো তুমি আমার গায়ে হাত উঠিয়েছো। আমি তো সুইটির কথা শুনে অবাক। তুমি এই কথা বলতে পারবে? কেন পারবো না? তুমি আমাকে কিস না দিলে আমি কেন এই কথা বলতে পারবো না? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। তারপরে সুইটির কপালে একটা পাপ্পি দিলাম। সুইটি তো আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আমি তো তোমাকে কপালে দিতে বলেছি। তো কোথায় দিব? কোথায় দেবে মানে? আমার ঠোঁটে দিবে। আমি পারবো না। মুয়া। আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ছেড়ে দিলাম, দুইজনই হাঁপাচ্ছি। আর এটা দাও না। না, এখন আর না। কিছুক্ষণ পরে সবাই আমাদের রুমে আসলো, কিন্তু কারো মুখে হাসি নাই। বুঝতে পারলাম বিয়েটা হবে না। আব্বু কি হয়েছে? মামুনি, আমি তোকে এই ছেলের সাথে তোর বিয়ে দিতে পারবো না। সুইটি আমাকে জড়িয়ে ধরে বলল, কি? না আব্বু, আমি রাসেলকে বিয়ে করব। রাসেল চল। আমাকে যদি রাসেলের সাথে বিয়ে না দাও তাহলে আমি আর এই পৃথিবীতে থেকে কি লাভ? সুইটি একটা ফল কাটার চাকু নিয়ে হাতে পুশ দিল। আমি তো তা দেখে অবাক হয়ে গেছি। এই মেয়ে আমাকে এতটা ভালোবাসে। আমি দৌড়ে গিয়ে তার হাত থেকে চাকুটা নিয়ে ফেলে দিলাম। তারপরে তাকে বেডে রেখে আমি হাতে ব্যান্ডেজ করে দিচ্ছি, কারণ সুইটি বাসায় সব কিছু আছে, তাই বাইরে থেকে ডাক্তারকে ডাকতে হয় নাই। এটা কেমন পাগলামি বলতো? আমি রাসেলকে ছাড়া বাঁচবো না। পাগলি, আমরা তোদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু তোরা উল্টা আমাদেরকে সারপ্রাইজ দিলি। যাই হোক, 20 তারিখ তোদের বিয়ে। তারপরে সবাই আমাদের রুম থেকে বের হয়ে চলে গেছে। সুইটি তো বিয়ের কথা শুনে আমাকে জড়িয়ে ধরছে। তো মাই ডিয়ার বর, পরের প্ল্যান কি? কেন একটা ক্রিকেট টিম উঠাবো।